স্টাডি করার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। বরাবরের মতো আমরা চলে আসলাম আজকে বাংলা উচ্চারণের আমাদের আদ্য অধ্বনির পরে বা অধ্বনি উচ্চারণের নিয়মের পরে আমরা চলে আসলাম আজকে মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম যারা প্রথম ক্লাসটা করেছে অধ্বনি উচ্চারণের নিয়ম তাদের জন্য এই ক্লাসটা একবারে ইজি। এই ক্লাসটা যারা দেখে নেয় আগের ক্লাসটা তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, এখান থেকে আগের ক্লাসটি সকলে বন্ধুদের দেখে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। এটা তো 5টা নিয়ম আমাদেরকে লিখতে হবে, তাই আমরা মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম দেখো যে আমি লিখছি এক নম্বর নিয়মটা মধ্য অধ্বনির পরে ই বা ই থাকলে অধ্বনির উচ্চারণ সংগৃহীত হবে। হ্যাঁ, যারা দেখেছো ক্লাসটা আগে তারা মনে করছে কি ব্যাপার স্যার আগের মধ্যে তো লিখেছেন নিয়ম, কারণ হ্যাঁ ওই জন্য বলছি আগের ক্লাসটা দেখতে হবে। মধ্য অধ্বনি এবং অধ্বনি উচ্চারণের নিয়ম অথবা আদ্য অধ্বনির সংগৃহীত উচ্চারণের নিয়ম একই, ঠিক আছে, শুধু আদ্যর জায়গায় মধ্য আমি বসিয়ে দিচ্ছি। এবার দেখো মধ্য অধ্বনির পরে মানে অধ্বনির পরে ই বা ই এই দুটির যে কোনো একটি থাকলে অধ্বনির উচ্চারণটা সংগৃহীত হয়। সংগৃহীত হয় মানে অটা ও এর মতো উচ্চারণ হয়। যেমন আমরা গত ক্লাসে যে উদাহরণ দিয়েছিলাম মনে আছে? উদাহরণ কি দিয়েছিলাম? একটা উদাহরণ ছিল নবী। নবী, এই নবী শব্দের আমরা উচ্চারণ লিখার সময় লিখেছিলাম নদতে অ আছে, ন বি, অ এরপরে ই আছে, তাহলে আমরা উচ্চারণ করছি নবী। একইভাবে এই নবী শব্দটাকে যদি আমরা এখন মধ্যের মানে এটা শুরুতে ছিল অ, এখন এটা যদি মাঝখানে অ হয়ে যায় তাহলে কিন্তু উদাহরণ রাইট হয়ে যাবে। তাহলে কি করবো আমরা দেখি আদ্য অধ্বনির উদাহরণটি এবার মধ্য অধ্বনির উদাহরণে কিভাবে পরিচিত করব। তাহলে আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই যে নবী শব্দটা ছিল এটা পূর্বে একটা মহা, এটা সমাসের একটা শব্দে পরিণত করে সমাস সাধিত শব্দ হয়ে গেল মহানবী। মহান যে নবী কর্মধারী সমাস, বুঝেছে? তাহলে মহানবী এখানে এখন এই অটা প্রথমে ছিল শুরুতে, এখন হয়ে গেল শব্দের মাঝখানে। মাঝখানে হলে উচ্চারণ আগে যেটা লিখেছি ওইটাই লিখবো, মানে এইটার উচ্চারণটা এখন আমরা লিখবো মহা, যা ছিল তাই এই দন্তন্য ওকার দিয়ে দিব নবী, মহানবী। ঠিক আছে, এটা হলো ই এর উদাহরণ। এবার দেখি কবি যদি হয়, কবির উদাহরণটা কি দিব? এই যে কবি ছিল, এই কবি এটা অধ্বনির উচ্চারণ ছিল, তাহলে এটাকে আমরা কিভাবে রূপান্তর করব? এটাকেও আমরা সাধিত শব্দে মনে রাখতে পারি। কিভাবে? কবিকে আমরা দিয়ে দিলাম এবার নতুন নতুন কবি আবির্ভাব হচ্ছে, এই জন্য নব কবি দিলাম, নব কবি। তার মানে আগের মতো উচ্চারণ লেখার সময় এখানে যে অটা দিয়েছি এই অটাতে ওকার হয়ে যাবে নব, তারপরে এই জায়গাতে ওকার হয়ে যাবে কবি, নব কবি, ঠিক আছে। আর দ্বিতীয় যে উদাহরণ একটা নদী ছিল, নদী, নদীকেও এরকম আমরা উদাহরণ দিয়ে দিব উপনদী, উপনদী হয়ে। এভাবে আমরা অধ্বনি উচ্চারণের উদাহরণগুলোকে মধ্য অধ্বনি উচ্চারণে আমরা নিয়ে আসতে পারি সহজ। এবং নিয়মগুলো আগের মতোই রাখছি। মধ্য অধ্বনির পরে ই বা ই থাকলে অধ্বনির উচ্চারণ সংগৃহীত হবে। মধ্যর জায়গায় যদি তুমি আদ্য লিখো, আদ্য অধ্বনির পরে ই বা ই থাকলে অধ্বনির উচ্চারণ সংগৃহীত হবে, তা তো রাইট। একে ওই নিয়মগুলোই এবং ওই উদাহরণগুলোই ম্যাক্সিমাম আমি ব্যবহার করেছি। 5টা নিয়মেই
অধ্বনি উচ্চারণের নিয়মগুলো এখানে দেখানো হচ্ছে। যেটা আদ্য অধ্বনি ছিল অথবা অধ্বনি উচ্চারণ নিয়ম, ওই 5টা নিয়ম এখানে দিয়েছে হুবহু। আগে যারা করেছে তাদের জন্য এটা পানি একদম সহজ। নাম্বার 2, মধ্য অধ্বনির পরে উ বা উ থাকলে অধ্বনি উচ্চারণ সংবিত। এখানেও আমরা আগের মতো উদাহরণ ব্যবহার করি। আগে উদাহরণ দিয়েছিলাম একটা মধু, এবারে এই মধুকে আমরা উপসর্গ যোগ করে এটাকেও মাঝখানে বানিয়ে দিব। মধু ছিল, এবার আমরা দিব এবার সুমধু। সুমধু, এই যে এই অটা এখানে যে ময়ের একটা অ আছে, এটা এখন মাঝখানে হয়ে গেল। এখানে এই অটা এখন মাঝখানে হয়ে গেল, আগে ছিল এটা শুরুতে, এখন এটা মাঝখানে। আর এটা উচ্চারণ আমরা লিখে দিব সু। দ্বন্দ্বস্বর উচ্চারণ লেখার সময় তালব্য সময় ম্যাক্সিমাম, এই জন্য সু। এখানে অটা হয়ে যাবে ও, সুমো ধু। একইভাবে আমরা দীর্ঘের একটা উদাহরণ দিই। দীর্ঘ উদাহরণটা কি দিব? ছিল এটাকে বধূ, এরপরে এটাকে নতুন বধূ পরিণত করি নব বধূ। নব বধূ, এই যে নববধূ। তাহলে এই অটাও এখন হয়ে গেল আমাদের সংবৃত, অর্থাৎ ও এর মতো উচ্চারণ হবে। আগেও আমরা এটা উচ্চারণ করেছি, এখন দিব আমার নব বধূ, এই নব। এবার নাম্বার 3, মধ্য অধ্বনির পরে খ থাকলে অধ্বনি উচ্চারণ সংবৃত। তবে খ থাকলে এটাকে আমরা পড়েছি, উদাহরণ দিয়েছিলাম এর আগে আমরা দক্ষ। এই দক্ষটাকে এবার অ উপসর্গ যোগ করে এবার দিয়ে দিব অ দক্ষ, হয়ে গেল। তারপরে অদক্ষর উচ্চারণটা লিখে দিয়ে একটা অ দক্ষ, মানে এখানে অ হচ্ছে, তার মানে অটা এখন ওকার হয়ে যাবে। ও দক্ষ, আর এটা যুক্তক্ষর ক শব্দ থাকবে যদি শব্দ শেষে থাকে। বলেছিলাম বেসিক ক্লাসে উচ্চারণে যে এটা ক শব্দ খ হবে এবং শেষে ওকারে পরিণত হবে, অদক্ষ। একইভাবে আমরা দিতে পারি বিপক্ষ, বিপক্ষ, এভাবে আমরা দিতে পারি। অদক্ষ, বিপক্ষ, প্রতিপক্ষ, কর্তৃপক্ষ, এই সব উদাহরণ দেওয়া যায় এই 3 নাম্বার নিয়ম। এরপর 4 নাম্বার নিয়ম হচ্ছে মধ্য অধ্বনির পরে জবলা থাকলে অধ্বনি উচ্চারণ সংবৃত। এর আগে উদাহরণ দেওয়া হয়েছিল গদ্য, পদ্য ইত্যাদি, সভ্য, নব্য, জন্ম ইত্যাদি। আমরা এবারে সভ্যটাকে নিলাম। সভ্যটাকে এবারে এই যে সভ্য, এটাকে এবার অ দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে অ বানিয়ে দিলাম। এবার হলো অসভ্য। আরেকটা উদাহরণ দিই, অসভ্য। এরপরে আমরা একটা দেই অ দিয়ে উপসর্গ দিয়ে, তাহলে মনে থাকবে বেশি। এই যে অদম্য, এগুলোর উচ্চারণ কিন্তু লিখে দিতে হবে আবার, এভাবে দিয়ে অদম্য। এই যে দতে ওকার এখন দিতে হবে আমাদের, ওকার দো ম হসন্ত, তারপরে একটা আবার ম ওকার দিতে হবে। মনে রাখতে হবে এখানে একটা জফলা থাকে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে, তাহলে ওটা দ্বিত্ব উচ্চারণ হয়, 2 বার উচ্চারণ হয়। এই জন্য 2টা ম দিয়েছি। এই যে এখানে মতে এখানে একটা জফলা আছে, এজন্য ম বসন্ত, শেষেরটা ম দিয়ে ওকার। জফলা থাকে শেষেরটা ওকার হবেই। এটা যে কোনো বর্ণে যদি শেষে জফলা থাকে তাহলে অবশ্যই ওকার দিতে হবে, যেমন গদ্য, পদ্য, নব্য, জন্ম, ধন্য ইত্যাদি। ঠিক আছে। এবার নাম্বার 5, মধ্য অধ্বনির পরে রফলা থাকলে অধ্বনি উচ্চারণ সংবৃত হয়। আগের মতো একবারে এখানে আমাদের এবারে আগে একটা উদাহরণ দিয়েছিলাম প্রভা, প্রথম এগুলো বলছিলাম। এবারে প্রভাতের জায়গায় সু একটা উপসর্গ দিলাম, সুপ্রভা, সুপ্রভা। এটা উচ্চারণ অবশ্যটাকে তার অবশ্য কি উচ্চারণ করবো আমরা ম্যাক্সিমাম, আর কয়েক জায়গায় অবশ্যই লিখতে হবে উচ্চারণে, ওটা আমি অন্য ক্লাসে এটা বলে দিব। সুপ্রভা, এই যে হলো সুপ্রভা। অর্থাৎ রফলা থাকলে, এখানে রফলা থাকলে আমরা এই জায়গাতেও অধ্বনির সংবৃত উচ্চারণ করি। অর্থাৎ এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম গ্রহ, এই গ্রহটাকে এবার আমরা দিব বিগ্রহ। এই যে বিগ্রহ, তাহলে এই উচ্চারণ লেখার সময় বড় অক্ষরটাতে এটার ওকার দিয়ে দিব এবং হদ ওকার দিয়ে দিব উচ্চারণ লেখার সময়। এই হলো 5টি।